প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আমার পক্ষ থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমরা সবাই ভালো আছি তো না? সৃষ্টিকর্তার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করি, যিনি আমাদেরকে এত কিছুর পর থেকেও ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আমরা তার শুকরিয়া আদায় করি। যাই হোক, নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের যে সামনে যে অর্ধবার্ষিক পরীক্ষা হবে, সেই পরীক্ষার আঙ্গিকে সিলেবাসের ভিত্তিতে একটু রিভিশনমূলক ক্লাস ইনশাল্লাহ আমি একটু নেওয়ার চেষ্টা করব বা নিব। তোমরা যারা আমার সাথে যুক্ত আছো তারা খাতা কলম এবং বইটা পারলে কাছে নিয়ে বসো। বিশেষ করে খাতা এবং কলম তোমরা অবশ্যই তোমরা কাছে নাও, কারণ তোমাদের কিছু সাজেশন আমি ইনশাল্লাহ পরীক্ষার সাজেশনমূলক কিছু পেপারস আমি তোমাদের দিব, তোমরা সেগুলো লিখে নিতে হবে। ঠিক আছে? ওকে, প্রথমে আসো নবম শ্রেণীর বিজিএস তোমাদের অর্ধবার্ষিকের জন্য যে বিষয়গুলো থাকবে, এটা হলো প্রথম, তৃতীয়, ষষ্ঠ, নবম, 11তম, 14তম। 1, 2, 3, 4, 5, 6 এই 6টা বিষয়ে তোমাদের 6টা অধ্যায় থেকে তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে? ভালো করে খেয়াল করো, 6টা অধ্যায় তোমাদের পরীক্ষা হবে। 1, 3, 6, 9, 11, 14 এই কটা বিষয় অধ্যায় থেকে তোমাদের পরীক্ষা হবে। তোমরা একটু ভালো করে খাতা কলম নিয়ে বসো, আমি মূল আলোচনায় ফিরে যাচ্ছি। তার আগে তোমাদের একটু সৃজনশীল প্রশ্নগুলো আসলে কিভাবে লিখতে হয় তোমাদের এর আগেও আমি শিখাইছি। যারা আমাদের এখন বর্তমানে লিখতেছ তাদেরকে সবার উদ্দেশ্যে বলতেছি, সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হয়, এর ক্যাটাগরিটা কীরকম সে সম্পর্কে একটু আলোচনা করে আমরা মূল কথায় ফিরে যাব। ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমাদের উদ্দীপক দেখো। উদ্দীপক 1 দেওয়া আছে, অর্থ ব্যবস্থা সরকার কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত। অর্থ ব্যবস্থা সরকার কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত। বেসরকারি খাত বলতে এখানে কিছু নেই। ব্যাপারটা বুঝতে পারছো তোমরা? তাহলে উদ্দীপকে প্রথমেই আমার খেয়াল করে দেখো, তাহলে আমরা জানি যে বাংলাদেশ সহ সারা বিশ্বে বর্তমানে 4টি অর্থ ব্যবস্থা চলতেছে, তাই না? খেয়াল করো, একটা হলো ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র, আর একটা হচ্ছে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে দেখো তো এর ভিতরে কোনটা পড়ে, তোমরা খেয়াল করে দেখো। দ্বিতীয়তে আছে উদ্দীপকে 2, অর্থ ব্যবস্থা সরকারি ও বেসরকারি খাতে সহব্যবস্থা। তাহলে আমরা জানি যে অর্থ ব্যবস্থা সরকার এবং বেসরকারি পাশাপাশি ভাবে থেকে দেশ এবং জনগণের উন্নয়নের চেষ্টা করে, তাকে কোন অর্থ ব্যবস্থা বলে তোমরা একটু বইগুলো দেখে নিও। ঠিক আছে? আমি তোমাকে প্রশ্ন ছেড়ে দিলাম, তোমরা একটু দেখে নাও। তাহলে এখানে আমি তোমাদেরকে বলি, সংগঠক কাকে বলে? আমি তোমাদেরকে এর আগে ক্লাসে বলছি, ক নম্বর প্রশ্ন সবসময় তোমাদের একটা শব্দ হতে পারে, একটা লাইন হতে পারে, কিংবা 2 লাইন হতে পারে, এর বেশি হবে না। ঠিক আছে? ক নম্বর যেটা প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, সবসময় একটা লাইন বা একটা শব্দ অথবা 2টা লাইন হতে পারে, আর ব্যতিক্রম কোনো কিছুই হবে না। ওকে? আচ্ছা, এখানে প্যারা হবে একটা। তাহলে সংগঠক কাকে বলে আমরা জানি যে সাধারণত তোমাদের বইয়ের ভিতর দেওয়া আছে, আমি একটু আলোচনা করতে চাচ্ছিলাম না। তো দ্বিতীয় প্রশ্নতে আসো, সম্পদ বলতে কি বোঝায়? এখানে আরেকটা প্রশ্ন বলে রাখি। ক নম্বর প্রশ্ন, এই প্রশ্ন দ্বারা কি বা কাকে বলে এই ধরনের প্রশ্নবোধক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ভালো করে বোঝো, কি বা কাকে দ্বারা, কি অথবা কাকে এই ধরনের প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। এবং খ নম্বরে দেখো, সম্পদ কাকে বলে। খ নম্বরে আছে হলো 2টা অংশ, একটা হচ্ছে জ্ঞানমূলক আর একটা হচ্ছে অনুধাবনমূলক। সুতরাং এখানে পয়েন্ট হবে 2টা। খেয়াল করো, ক নম্বর প্রশ্নের প্যারা হবে একটা, খ নম্বর প্রশ্নের প্যারা হবে 2টা, জ্ঞানমূলক
উপরে হবে জ্ঞানমূলক, নিচে হবে হলো অনুধাবনমূলক। তাহলে এ ধরনের প্রশ্ন, সম্পদ বলতে কি বোঝো, সাধারণত এ ধরনের প্রশ্নতে কি বোঝো অনেক ক্ষেত্রে ব্যাখ্যা করা এটাও থাকতে পারে, তবে কি বোঝো বলতে কি বোঝায়, তুমি কি বোঝো, এই ধরনের প্রশ্ন দ্বারা সাধারণত মানে প্রশ্ন সংখ্যা দেওয়া থাকে। তোমরা খেয়াল করো, আমরা যখন প্রশ্নগুলোর পরে আমরা দুইটি বেড়া করবো, যে কোনো দুই মানে উপরে থাকবে জ্ঞানমূলক, নিচে থাকবে হলো অনুধাবনমূলক। এরপরে আসো গ নম্বরে আসো, উদ্দীপকে 1-এ কোন ধরনের ব্যবস্থার কথা বলা হয়েছে বিস্তারিত ব্যাখ্যা করো। আমি তোমাদেরকে বললাম যে 4টি অর্থ ব্যবস্থা রয়েছে, তার মধ্যে চিন্তা করে দেখো যে 1 নম্বরে সাধারণত কোনটা, যে অর্থ ব্যবস্থা সরকারি এবং সরকার কর্তৃক নিয়ন্ত্রিত। সাধারণত আমরা জানি যে সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থা সাধারণত কি সরাসরি সরকার কর্তৃক নিয়ন্ত্রিত পরিচালিত, এটাকে এখানে ব্যক্তি মালিকানা কোনো কাজ নাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে কি বলতে চাই, যে উদ্দীপকে 1-এ কোন ধরনের সমাজ ব্যবস্থা পরিচালিত, অর্থ ব্যবস্থা পরিচালিত আছে, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা পরিচালিত আছে, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট থেকে তৃতীয় পয়েন্ট এরকম করে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, তারপর থাকবে হলো প্রয়োগমূলক। এই 3টি বিষয় 3টি প্যারা হবে, ঠিক আছে। এরপরে আসো উদ্দীপক 2-এ কোন ধরনের ব্যবস্থার কথা বলা হয়েছে আলোচনা করো। বাংলাদেশের ক্ষেত্রে এটা কি প্রযোজ্য, মতামত দাও। তোমাদেরকে বলি যে গ নম্বরের প্রশ্নে সাধারণত ব্যাখ্যা দাও, আলোচনা করো, তোমার হলো বুঝিয়ে তুমি কি বোঝো, এই ধরনের প্রশ্ন দ্বারা সাধারণত প্রশ্ন করা হয়ে থাকে। আর ঘ নম্বরের প্রশ্ন, গ এবং ঘ এই দুটো প্রায় কাছাকাছি থাকবে, কিন্তু খেয়াল রাখতে হবে ঘ নম্বরের প্রশ্নের শেষের দিকে থাকবে তুমি কি বোঝো, তোমার মতামত দাও, মূল্যায়ন করো, তোমার মতের সপক্ষে যুক্তি দাও। এই ধরনের শব্দ দ্বারা সাধারণত ঘ নম্বর প্রশ্নগুলো আমরা প্রশ্ন করে থাকি, তাই না? তাহলে মোটামুটি প্রশ্নগুলো কিভাবে করতে হয়, তাহলে এখানে 1 নম্বরে হবে 1টি প্যারা, 2 নম্বরে মানে খ নম্বরে হবে 2টি প্যারা, গ নম্বরে হবে 3টি প্যারা এবং ঘ নম্বরে হবে হলো মোট 4টি প্যারা। তোমাদেরকে এখানে একটা বলে রাখি, আমি ক্লাসে তোমাদের সচরাচর বলি, পরীক্ষার খাতায় সাধারণত অযথা কথা বলে, অপ্রাসঙ্গিক কথা বলে, ওই আগডুম বাগডুম লিখে এতগুলো কোনো লেখার দরকার নাই। একজন এক্সামিনার যেটা চায়, যেটুকু চায় ওইটুকু সুন্দর করে খাতায় লিখবা, এটাই তোমাদের জন্য যথেষ্ট। ওই অযথা কোনো বিষয় খাতার উপর লেখার কোনো প্রয়োজন নেই। তোমাদেরকে বলেছি যে খাতার কোনটুকু, আমি তোমাদেরকে বলি, এটা খাতা, খাতার এটা হলো শিক্ষকের অংশ আর এটা হলো ছাত্রের অংশ। হ্যাঁ, এইটুকুর ভিতরে আমরা মার্কিং করব, আর তোমাদের কাজ হলো তোমরা এইটুকুর ভিতরেই সীমাবদ্ধ থাকবে, এর বাইরে কখনোই কোনো কিছু লিখবে না। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা সিলেবাস সম্পর্কে কিছুটা হলো মানে আমরা বুঝতে পারলাম যে কিভাবে প্রশ্নগুলো লিখতে হয়। হ্যাঁ, আমাদের সিলেবাসের কোন কোন বিষয় থেকে আমাদের নবম শ্রেণীর প্রশ্নগুলো হবে মোটামুটি আমরা একটু জানলাম। এখন আমি তোমাদের কিছু সহায়ক হিসেবে কিছু সাজেশন দিব। তোমরা অবশ্যই খাতা এবং কলম নিয়ে তোমরা বসো। খাতা এবং কলম, আমি যে প্রশ্নগুলো বলে দেবো তোমাদেরকে সেগুলো লিখতে হবে, যাতে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে অনেক সহায়ক হয়। তোমরা রেডি? খাতা এবং কলম নিয়ে আমি বলি, তোমরা প্রশ্নগুলো অবশ্যই লিখে নাও। ওকে, 1 নম্বর জ্ঞানমূলক প্রশ্ন, ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় কত সালে? 1 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় কত সালে? আগেই বলেছি যে জ্ঞানমূলক প্রশ্ন সাধারণত একটা শব্দ দ্বারা হতে পারে, 1 লাইন হতে পারে, সর্বোচ্চ 2 লাইন, এর বেশি হবে না। 2 নম্বর লিখছো, বাংলা ভাষা কখন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পালিত হয়ে আসছে? লিখছো, বাংলা ভাষা কখন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পালিত হয়ে আসছে? লিখছো। 3 নম্বর, সৌর কলঙ্ক কি? 3 নম্বর,
সৌর কলঙ্ক কি? নাম্বার 4, মরা কাঁঠাল কাকে বলে? নাম্বার 4, মরা কাঁঠাল কাকে বলে? লিখছো? 5, পৌরনীতি পাঠের মূল বিষয়বস্তু কি? পৌরনীতি পাঠের মূল বিষয়বস্তু কি? ঠিক আছে, আমাদের বইয়ের ভিতরে কিন্তু দেওয়া প্রশ্ন আছে, আবার মনে করো না যে স্যার এটা কোথায় থেকে দিল, তোমাদের বইয়ের লাইনের ভিতরে দেওয়া আছে কিন্তু এটা। 7 নম্বর, লিগ অফ নেশনস কত সালে প্রতিষ্ঠিত হয়? লিগ অফ নেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 8 নম্বর, সংগঠক কাকে বলে? 8 নম্বর, সংগঠক কাকে বলে? 9 নম্বর, শিশুর শ্রেষ্ঠ শিক্ষক কে? 9 নম্বর, শিশুর শ্রেষ্ঠ শিক্ষক কে? লিখছো? 10 নম্বর, বাল্য বিবাহ কি? 10 নম্বর হচ্ছে বাল্য বিবাহ কি? 11 নম্বর, ভাষা শহীদ কি? একটু পেঁচাইয়া দিছি তোমাদের, প্রশ্নের উত্তর একটাই হবে, ভাষা শহীদ কি? 11 নম্বর, রাষ্ট্র কাকে বলে? 11 নম্বর হচ্ছে রাষ্ট্র কাকে বলে? দেখছো? 12 নম্বর, উপযোগ কাকে বলে? 12 নম্বর হচ্ছে উপযোগ কাকে বলে? 13 নম্বর, যৌতুক কাকে বলে? 13 নম্বর, যৌতুক কাকে বলে? 14 নম্বর, সুশাসন কি? লিখছো? সুশাসন কি? আরেকটা আছে, 16 নম্বর, অভাব কি? 16 নম্বর হচ্ছে অভাব কি? অভাব কি? তোমাদেরকে বললাম যে জ্ঞানমূলক প্রশ্ন বইয়ের ভিতরে অবশ্যই 100% ওখানে সংজ্ঞাকারে দেওয়া থাকে। হ্যাঁ, বইয়ের থেকে কোনো বিকল্প নাই, বইয়ের থেকেই আসবে, সবই বইয়ের ভিতর থেকে আসে, কিন্তু জ্ঞান এবং অনুধাবন জ্ঞানমূলক প্রশ্ন বইয়ের ভিতর থেকে হুবহু তুলে দেওয়া হয়, প্রশ্ন করা হয়, কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন বইয়ের ভিতরে থাকলেও একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয় যাতে বাচ্চারা মাথা খাটিয়ে লিখতে পারে। ঠিক আছে, এবার আমরা জ্ঞানমূলক প্রশ্ন শেষ করি, এবার আমরা অনুধাবনমূলক প্রশ্নতে পার হলাম। তোমরা রেডি? অনুধাবনমূলক প্রশ্ন 1 নম্বর, জাতীয়তাবাদ বলতে কি বোঝো? জাতীয়তাবাদ বলতে কি বোঝো? 2 নম্বর, 6 দফাকে মুক্তির সনদ বলা হয় কেন? ওকে, 6 দফাকে মুক্তির সনদ বলা হয় কেন? 3 নম্বর, পৃথিবীকে গ্রহ বলা হয় কেন? নাম্বার 3, পৃথিবীকে গ্রহ বলা হয় কেন? 4 নম্বর, সবচেয়ে বড় ও ছোট গ্রহ সম্পর্কে লিখো। 4 নম্বর হচ্ছে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট গ্রহ সম্পর্কে লিখো। 5 নম্বর, লিখছো? আইনের উৎস সম্পর্কে লিখো। 5 নম্বর হচ্ছে আইনের উৎস সম্পর্কে লিখো। তোমাদের বইয়ে কিন্তু সুন্দর করে দেওয়া আছে, কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, দেখো। 6 নম্বর, রাষ্ট্রের ধারণাটি ব্যাখ্যা করো।
রাষ্ট্রের ধারণাটি ব্যাখ্যা করো। ওকে। 7 নম্বর, জাতিসংঘের সৃষ্টির পটভূমি কি? 7 নম্বর, জাতিসংঘের সৃষ্টির পটভূমি কি তা লিখো। 8 নম্বর, সম্পদ বলতে কি বোঝো? ব্যাখ্যা করো। 8 নম্বর বলতেছে সম্পদ বলতে কি বোঝো? ব্যাখ্যা করো। 9 নম্বর, সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া, ব্যাখ্যা করো। আমি তোমরা আগেই বলেছি যে কিছু কিছু ক্ষেত্রে অনুদানমূলক প্রশ্নের ব্যাখ্যা থাকতে পারে। সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া, ব্যাখ্যা করো। নাম্বার 10, পরিবার বলতে কি বোঝো? পরিবার বলতে কি বোঝো। 11 নম্বর, মুক্তিযুদ্ধে নারীদের অবদান কেমন ছিল? 11 নম্বর, মুক্তিযুদ্ধে নারীদের অবদান কেমন ছিল। 12 নম্বর, নাগরিকের ধারণাটি ব্যাখ্যা করো। 12 নম্বর, নাগরিকের ধারণাটি ব্যাখ্যা করো। 13 নম্বর, জাতীয় সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝো? জাতীয় সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝো। 14 লিখছো? জাতীয় সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝো? হ্যাঁ। 14, নারীর ক্ষমতায়ন বলতে কি বোঝো? 14 নম্বর হচ্ছে নারীর ক্ষমতায়ন বলতে কি বোঝো। 15, রাষ্ট্রের প্রতি নাগরিকের কর্তব্য কি? ব্যাখ্যা করো। 2 মার্কের প্রশ্ন, অল্প করে লিখবা। প্রশ্নের মান ডিস্ট্রিবিউশন দেখে অ্যান্সার করবা। 2 মার্কের প্রশ্ন কত বড় হতে পারে, 1 মার্কের প্রশ্ন কত বড় হতে পারে, ঠিক আছে? রাষ্ট্রের প্রতি নাগরিকের কর্তব্য কি? ব্যাখ্যা করো। 16 নম্বর, শান্তি মিশন বলতে কি বোঝো? শান্তি মিশন বলতে কি বোঝো। 17, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝো? মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝো। ক্লিয়ার হয়েছে? মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝো। লাস্ট এবং ফাইনাল প্রশ্ন, আইনের উৎস কয়টি ও কি কি? ব্যাখ্যা করো। আইনের উৎস কয়টি ও কি কি? ব্যাখ্যা করো। এবার আসো প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। এবার আসো প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতা, ঠিক আছে? বাংলাদেশের পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য কেমন ছিল? পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য কেমন ছিল তা লিখো এবং এদের মধ্যে অর্থনৈতিক বৈষম্যগুলো কি কি ছিল লিখো। এগুলো আমি তোমাদের একটু সাজেশনমূলক হিন্ট দিচ্ছি। তোমরা বইটা বের করলেই এখানে সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু ভালো করে মুখস্থ করে নিবা। এই প্রশ্নগুলো একটু ঘুরে পিছিয়ে থাকবে, হ্যাঁ, তোমাদের সুবিধার্থে এগুলো একটু দিচ্ছি সাজেশনমূলক, তোমরা খেয়াল করো, খাতায় এগুলো লিখে নাও। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য কেমন ছিল এবং অর্থনৈতিক বৈষম্যগুলো কি কি ছিল ব্যাখ্যা করো। 2টা প্রশ্ন একসাথে আছে। ঐতিহাসিক 6 দফার দাবিগুলো লিখো। 3 নম্বর, ঐতিহাসিক 6 দফার দাবিগুলো লিখো। 4 নম্বর, জোয়ার ভাটার প্রভাবগুলো লিখো। 6 নম্বর,
5 নম্বর, জোয়ার ভাটার কারণগুলো লিখো। একটা হলো প্রভাব, একটা হলো কারণ। 6 নম্বর, পৃথিবী ছাড়া মানুষ অন্য গ্রহে বাস করতে পারে না কেন? ব্যাখ্যা করো। পৃথিবী ছাড়া মানুষ অন্য কোনো গ্রহে বাস করতে পারে না কেন? ব্যাখ্যা করো বা বিস্তারিত আলোচনা করো। 7 নম্বর, নাগরিক হিসেবে তোমার কর্তব্য কি কি? আলোচনা করো। নাগরিক হিসেবে তোমার কর্তব্য কি? আলোচনা করো। 8 নম্বর, বাংলাদেশের নাগরিক হিসেবে তোমার দায়িত্ব কর্তব্য ব্যাখ্যা করো। তুমি যে একজন বাংলাদেশের নাগরিক, তোমার দেশের প্রতি কি কি দায়িত্ব কর্তব্য রয়েছে, সেগুলো ব্যাখ্যা করো। 9 নম্বরে দেখো, একটি রাষ্ট্র জনগণের জন্য, নাগরিক যেমন রাষ্ট্রের জন্য কাজ করে থাকে, রাষ্ট্র তেমনি নাগরিকের উন্নয়নের জন্য অনেকগুলো কাজ করে থাকে। সে কথা এখানে বলতেছে যে রাষ্ট্র কি কি কাজ করে থাকে তার একটি ধারণা দাও। তোমাদের বইতে সুন্দর করে এগুলো দেওয়া আছে, আমি তোমার এগুলো দেখে নিবা। রাষ্ট্র কি কি কাজ করে থাকে তার একটি ধারণা দাও। 2টা প্রশ্ন, 10, 11, জাতিসংঘের গঠন প্রক্রিয়া ও জাতিসংঘের কার্যাবলী। জাতিসংঘের গঠন প্রক্রিয়া ও জাতিসংঘের কার্যাবলী আলোচনা করো। 2টা প্রশ্ন এখানে আছে, গঠন প্রক্রিয়া আর একটা হচ্ছে জাতিসংঘের কার্যাবলী। 12 নম্বরে আসো, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য লিখো। যে তোমাদের সৃজনশীল প্রশ্নের ওখানে দেখে দিলাম যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। ভালো করে বোঝো, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য আর মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য, এবং এর সাথে মিশ্র এবং সমাজতান্ত্রিক দুটোর মধ্যে পার্থক্য। তাহলে আমরা এখানে জেনারেলি 3টে প্রশ্ন হচ্ছে যে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য, মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য এবং এই দুটির মধ্যে পার্থক্য। ঠিক আছে? কি তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে? এরপরে আসো 15 নম্বরে আসো, গ্রাম ও শহরের সামাজিকরণের মধ্যে সাদৃশ্য, বৈসাদৃশ্য বা পার্থক্য লিখো। গ্রাম এবং শহরে যে সামাজিকীকরণ হয় এর ভিতরে পার্থক্য, বৈসাদৃশ্য, সাদৃশ্যগুলো লিখো। ঠিক আছে? এরপরে আসো, সামাজিকীকরণে বিভিন্ন প্রতিষ্ঠান ও উপাদানের ভূমিকা কেমন? আলোচনা করো। সামাজিকীকরণে বিভিন্ন প্রতিষ্ঠান ও উপাদানের গুলোর ভূমিকা কি? আলোচনা করো। লিখছো? 9 নম্বরে দেখো, 17 নম্বরে দেখো, আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে যা জানো লিখো। তোমাদের জন্য একটা এর আগের যে প্রশ্নটা ছিল সামাজিকরণের বিভিন্ন প্রতিষ্ঠান ও উপাদান, এই প্রশ্নটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আগরতলা ষড়যন্ত্র মামলা, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে যা জানো তা লিখো। এটা কিন্তু সৃজনশীল আকারে প্রশ্ন দেওয়া থাকবে, আমি তোমাদের মূল কথাগুলো বলে দিচ্ছি। মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীদের বাঙালিরা কেন ঘৃণা করবে তা আলোচনা করো। অর্থাৎ তোমরা জানো যারা মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল কারা? আল বদর, আল শামস, রাজাকার, শান্তি বাহিনী, এরা অর্থাৎ পূর্ব পাকিস্তানের থেকে পশ্চিম পাকিস্তান যারা দালাল গোষ্ঠী ছিল, এদেরকে কেন বাঙালিরা ঘৃণা করবে সে কথাটা এখানে বোঝাচ্ছে। যে স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের কেন বাঙালিরা ঘৃণা করবে তা কি করো? আলোচনা করো। এটা সুন্দর করে তোমার ভিতরে পয়েন্ট আকারে দেওয়া আছে, সুন্দর করে এটাকে লিখে নিও। 19 নম্বর, পরিবারের কার্যাবলী আলোচনা করো। আমরা জানি যে পরিবারের একটা শুধু পরিবারই নয়, পরিবারের কিছু আবশ্যিক কাজ রয়েছে, কিছু ঐচ্ছিক কাজ রয়েছে, তাই না? একটা সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে পরিবারের ব্যাপক ভূমিকা রয়েছে, তাই না? পরিবার অনেকগুলো কাজ করে থাকে, সন্তান লালন পালন, জন্মদান, তারপরে তাদের ভবিষ্যতের জন্য বিভিন্ন ব্যবস্থা করে যাওয়া, বিভিন্ন রকমের কাজকামগুলো পরিবার করে থাকে। তোমাদের পরিবারের সম্পর্কে, কার্যাবলী সম্পর্কে সুন্দর করে বইয়ের ভিতরে দেওয়া আছে। তোমার বাবা বারবার বলতেছি বইগুলো একটু ভালো করে কাটো, কারণ এখানে নৈবেত্তিক MCQ আছে। এই অধ্যায় কয়টা একটু ভালো করে তোমরা নাড়াচাড়া করো,
এমসিকিউ আছে, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলো আছে, আর সবই তো তোমাদের মোটামুটি যেগুলো পরীক্ষা থাকা দরকার থাকতে পারে সেগুলো মোটামুটি তোমাদের সব বলে দিচ্ছি, এর ভিতর থেকে তোমাদের পরীক্ষাতে থাকবে। হ্যাঁ, তোমরা এগুলো একটু ভালো করে দেখে নিও। যেমন ধরো 20 নম্বর পরিবারের ধরন ও প্রকারভেদ। 20 নম্বর হচ্ছে পরিবারের ধরন ও প্রকারভেদ। ঠিক আছে, পরিবারের ধরন ও প্রকারভেদ। আমরা জানি যে পরিবারের 6টি দিক থেকে পরিবারকে ভাগ করা হয়েছিল, তাই না? যেমন ধরো কর্তৃত্বের দিক দিয়ে, বাবা মার দিক দিয়ে, সম্পত্তির দিক থেকে, বসবাসের দিক থেকে, এবং এরকম বিভিন্নভাবে 6টা ভাগে 6টা দিক থেকে পরিবারকে ভাগ করা হয়েছিল। সেই যে ধরনগুলো রয়েছে, এগুলো একটু ভালো করে তোমরা দেখে নিও। বাংলাদেশের অর্থনীতির অগ্রসরতার প্রতিবন্ধকতা ব্যাখ্যা করো। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য প্রশ্ন, যে বাংলাদেশের অর্থনীতির অগ্রসরতার প্রতিবন্ধকতা। বাংলাদেশের অর্থনীতি অগ্রসরতার প্রতিবন্ধকতা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের। এই বছর না থাকলে সামনের বছর থাকে, যে কোনো একটা বছর পর পর এই প্রশ্নটা তোমাদের বিভিন্ন আঙ্গিকে দেওয়া হয়। তোমরা এই প্রশ্নটা একটু দেখে নিবা, যে বাংলাদেশের অর্থনীতির অগ্রসরতার প্রতিবন্ধকতা ব্যাখ্যা করো। নাম্বার 22, অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধকতা থেকে উত্তরণের উপায়গুলো লিখো। বুঝতে পারছো কি বলতেছে? যে অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধকতা, যে প্রতিবন্ধকতা রয়েছে, এই প্রতিবন্ধকতা থেকে উত্তরণের অনেকগুলো উপায় ওখানে বইতে সুন্দর করে দেওয়া আছে। এই উপায়গুলো অবশ্যই সুন্দর করে স্টেপ বাই স্টেপ তোমরা খাতায় লিখবা। ঠিক আছে, যাতে কোনো সমস্যা না হয়। তো এই হলো তোমাদের আগামী পরীক্ষার মোটামুটি একটা সাজেশন। তোমরা এগুলো পড়ো। যেহেতু আমরা সাজেশনটা এই কারণেই দিচ্ছি, যেহেতু ক্লাসগুলো আমরা প্রথম দিকে ওভাবে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করা হয়েছিল না। মোটামুটি আল্লাহর অশেষ কৃপায় আমরা সিলেবাসটা শেষ করেছি, তোমাদের সাথে সাক্ষাৎ নেয়, যার কারণেই আমরা কি করি, একটু তোমাদেরকে সহযোগিতা করতেছি। হ্যাঁ, তোমরা আশা করি তোমাদের অনেক উপকারে লাগবে। হ্যাঁ, এই বলে আমার সাজেশনগুলো আমি একটু করে দিচ্ছি, শেষ করে নিচ্ছি। তো আমাদের এখন ক্লাস প্রায় শেষের দিকে, তোমরা একটু মনোযোগ দাও। তাহলে আমি তোমাদেরকে কি বোঝালাম যে আমাদের এই কটা অধ্যায় থেকে পরীক্ষা হবে, এর বাইরে কিন্তু একটা প্রশ্ন হবে না। আর এমসিকিউর জন্য অবশ্যই তোমরা কি করো, এমসিকিউর জন্য অবশ্যই তোমরা বইটা একটু ভালো করে দেখো। এরকম একটা উদ্দীপক থাকবে, তোমরা ছোট থেকে দেখে আসছো, ক্লাস 6 থেকে দেখে আসতেছো। এই উদ্দীপকের আলোকে 4টা প্রশ্ন থাকে। একটা থাকে বই থেকে, ক নম্বর হুবহু বইয়ের লাইন থাকে, বই থেকে বইয়ের বাইরে লিখলে পরে কিন্তু মার্ক পাবে না। আবার সম্পদ যেটাকে বলতেছে, সম্পদটা এটা বইয়ের লাইনে থাকবে, কিন্তু একটু ঘুরিয়ে পিছিয়ে দেওয়া হয় যাতে তোমরা একটু কনফিউজ হয়ে যাও। হ্যাঁ, তা এই জন্যই তোমার বইটা একটু ভালো করে দেখে নিও। আর উদ্দীপকের যেটা থাকে গ নম্বর, আমি যে বললাম যে আলোচনা করো, ব্যাখ্যা করো, এই ধরনের প্রশ্নটা সাধারণত শেষ করা হয়। হ্যাঁ, তো এখানে 3টে পয়েন্ট হবে। একটা জ্ঞানমূলক, একবার 1.5 লাইন বা 2 লাইনে, তারপর আছে অনুধাবনমূলক, তারপর আছে প্রয়োগমূলক। সবশেষে যেটা থাকে সেটা হচ্ছে কি, উদ্দীপকের যেটা ঘ নম্বরে থাকে, এটাকে 4টা প্যারা হয়: জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক, উচ্চতর দক্ষতা। এই 4টা পয়েন্ট ছোট ছোট করে 4টা পয়েন্ট দেবা, যাতে, আমি আবারও বলি, তোমরা পরীক্ষার খাতায় অযথা কোনো অপ্রাসঙ্গিক কোনো বিষয় লাগার কোনো প্রয়োজন নাই। যেটুকু আমরা চাচ্ছি স্বচ্ছভাবে, নির্ভুলভাবে খাতা তোমরা লিখবা, লেখাটা অবশ্যই সুন্দর করবা, যাতে আমাদের কোনো দেখতে কোনো সমস্যা না হয়। আর তোমাদেরকে বলি, তোমাদের অনেক লেখা কিন্তু আমাদের অনেক দেখতে সমস্যা হয়, লেখাপড়া ধরা যায় না। হ্যাঁ, তাড়াতাড়ি করতে গিয়ে কার ভিতরে কি ঢুকিয়ে দাও বোঝা যায় না। তাড়াতাড়ি করার কোনো দরকার নাই। হ্যাঁ, আমি শিক্ষক হিসেবে তোমাদের বলি, বাবা, যেটুকু আমরা চাই তোমরা সেটুকুই খাতায় লিখো। ঠিক আছে? আচ্ছা, এইগুলো মোটামুটি তোমাদের সিলেবাস। তো আমি আগামী দিন তোমাদের পরীক্ষার পরে তোমাদের হলো দ্বিতীয় টার্মের ক্লাস শুরু করবো আমরা, ইনশাল্লাহ। আশা করি এর ভিতরে তোমরা সবাই বাসায় থেকো, বাড়িতে থেকো, বাসা থেকে পরীক্ষা দাও। আর তোমাদের মার্কগুলো কিন্তু এখান থেকে মূল্যায়ন হওয়ার পরে কিন্তু খাতাগুলো, মার্কগুলো উপরে চলে যাবে। তোমরা ভালো করে থেকো, সবাই সুস্থ থেকো, নিরাপদে থেকো। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।